একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো মহানবমী, রাত পেরোলেই দশমী, মায়ের বিদায় নেওয়ার সময় এসেই গেছে। আজকের দিনটাই যা একটু উপভোগ করার মতো। তো এখন আমরা যাচ্ছি নবমীর ভোগ খেতে, আর হোম দেখারও ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, চলো এখন বেরোই। এইটা ছিল মাম্মামের নবমীর দিনের আউটফিট। মাঝখানে অনেক দিনই ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ এডিট আমি করতে পারিনি, কারণ এক ধার দিয়ে আমাদের তিনজনের সবারই শরীরটা খুব খারাপ হয়েছিল। এই ওয়েদার চেঞ্জে আর ব্যাঙ্গালোরে যা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা গরম মিশিয়ে সবারই খুব ঠান্ডা লেগেছিল। আমার ভয়েস শুনে এখনও বোঝা যাচ্ছে আমার এখনও ঠান্ডা লেগে আছে। এই ভিডিওটাতে আমি নবমীর দিনে কিভাবে কাটিয়েছিলাম সেগুলোই শেয়ার করব, যদিও আমি আগে বলেছি, তাও আরেকবার বলে দিলাম। নবমীর দিন একটু বেলায় বেরিয়েছিলাম, যেহেতু শুধুই ভোগ খেতাম, আর হোমের টাইমটা একটু বেলার দিকেই ছিল, তো দুটো টাইমে একসাথে অ্যাডজাস্ট হয়ে যেত। আমরা চলে গেছিলাম ইসিসিএতে, মানে ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনে। আগের বছর তো শুধু আমরা বঙ্গদলেই ভোগ প্রসাদ খেয়েছিলাম, কিন্তু এবারে ভাবলাম যে ইসিসিএতে যাই, এটা আমাদের বাড়ি থেকে একটু কাছেই হয়। আর আমি ফেসবুকে দেখেছিলাম ওনাদের ভোগটা সবার জন্য, মানে ফ্রি ফর অল, যে কেউ এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। তো প্রথমে ওখানে গিয়েই দেখে নিলাম কোথায় কুপন দেওয়া হচ্ছে। এখানে তো কুপন সিস্টেমে সবাই ভোগ প্রসাদ নেয়। তো ওখানে গিয়ে দেখলাম ওনারা বললেন তখনও মায়ের ভোগ আরতি হয়নি, আগে ভোগ আরতি হবে, তারপরে কুপন দেওয়া স্টার্ট হবে। তো আমরা সেই জন্য হলের ভেতরেই চলে গেছিলাম। একটু দাঁড়াতে না দাঁড়াতেই মায়ের ভোগ প্রসাদ আসা, মানে যেটা মাকে নিবেদন করা হবে, সেটা সবাই ওখানকার কমিটি মেম্বাররা নিয়ে আসছিলেন। যদিও এরকম আমাদের পাড়াতেও দেখেছি, কিন্তু এখানে বেশ অন্যরকম লাগছিল। সব মহিলারা ভোগ প্রসাদ নিয়ে আসছিলেন। তারপর ওখানে আমরা একটু বসেছিলাম মায়ের ভোগ আরতি দেখব বলে। আর এখানে দেখো কত মানুষ অপেক্ষা করছে মায়ের ভোগ আরতি দেখবে আর তারপর ভোগ প্রসাদ গ্রহণ করবে বলে। তারপর এখানে ভোগ আরতির আগে একবার পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, মানে নবমীর পুষ্পাঞ্জলি ঠাকুরমশাই দিয়ে নিচ্ছিলেন, কারণ অনেক মানুষ ছিলেন যারা নবমীর অঞ্জলি দেওয়ার জন্য এসেছিলেন। আমি আগের দিনের ব্লগেই বলেছিলাম যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে পুজো দেওয়ার জন্য। তো পুষ্পাঞ্জলি এখানেও দেখলাম অনেক বার ধরেই হয়। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। নমো ভগবতী দুর্গে শ্রীচরণে নমো নমঃ। আর এই যে নবমীর পুষ্পাঞ্জলির পরেই মায়ের ভোগ আরতি শুরু হয়েছিল। মায়ের ভোগ আরতির পরেই আমরা ওনাদের অফিস থেকে কুপন কালেক্ট করে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম।
জানি না আগেও হয়তো কুপন দেওয়া হয়েছিল, মাঝখানে কিছুক্ষণের জন্য, মানে আমরা যখন পৌঁছেছিলাম ওখানে তখন হয়তো কুপন দেওয়া বন্ধ ছিল, যেহেতু তখন মানে আমরা পৌঁছানোর পরেই মায়ের ভোগ তখনই নিয়ে আসা হয়, তো না হলে এত লাইন তো পড়ার কথা নয়। তো আমরা গিয়ে দেখলাম প্রচুর লাইন পড়েছে, তো আমরাও ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করেছিলাম। অনেকগুলো লাইন পড়েছিল, আর ওনাদের কমিটির মেম্বাররা লাইন অনেকভাবে ডিভাইড করছিল, এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা লাইনের ব্যবস্থাও ছিল। তো সেই জন্য খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে যাচ্ছিল, মানে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল না। যারা সার্ভ করছিলেন তারাও খুব ওয়েল মেনটেনভাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সার্ভ করছিলেন। হাতে গ্লাভস, মাথায় ক্যাপ, যতটা হাইজিন মেনটেন করা যায় আর কি। এবার বলি নবমীর ভোগ প্রসাদে কী কী ছিল। আর ভোগ প্রসাদ মানেই হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, নবমীর ভোগেতে ওই দিনও খিচুড়ি ছিল, একটা মিক্সড ভেজ ছিল, চাটনি আর গজা ছিল। খাবারগুলো সত্যি খুব সুস্বাদু ছিল। ঠাকুরের ভোগ এমনিতেই খুব সুস্বাদু হয়, সে যেভাবেই রান্না করা হয় না কেন। আর এখানেও ওরা ঝালের পরিমাণটা খুব ভালোই, একদমই হালকা ছিল না বললেই চলে, সেই জন্য আমার মাম্মামেরও কোনো প্রবলেম হয়নি। যদিও আমি ওকে একটু বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তাও যখন দেখলাম যে একদম ঝাল নেই, তো ওখানেও ওকে একটু খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম। আর মাম্মাম খিচুড়ি খেতে খুব ভালোবাসে। যেহেতু এই পুজোটা একটা বড় কমিউনিটি হলের মধ্যে হয়, সেই জন্য এখানে একটা ডাইনিং হলও রয়েছে, আর ওখানে প্রচুর টেবিল চেয়ার পাতা ছিল। যদিও অনেকে খাওয়ার পরও বসে ওখানে গল্পই করছিল, আর আমাদের যেহেতু ছোট বাচ্চা ছিল, আমরা একটা জায়গা তাও ম্যানেজ করে নিয়েছিলাম, সেখানে বসেই খেয়েছিলাম। আর এই ডাইনিং হলটাতেই ছোটোখাটো একটা এক্সিবিশনও বসে। বিভিন্ন জায়গা থেকে সবাই এসে স্টল দেয় এখানে তাদের জিনিসপত্র সেল করার জন্য। দুপুরের টাইমটায় এই ডাইনিং হলেই ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই জন্য অনেক স্টল তখন বন্ধও ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, তো সেই জন্য আর স্টলগুলো ঘুরিয়ে দেখাতে পারলাম না। ভোগ প্রসাদ খেয়ে একবার মেন হলের দিকে যাচ্ছিলাম, কারণ তখনই নবমীর হোমের টাইমিংটা ছিল, তাই একবার দেখতে যাচ্ছিলাম যে হোম শুরু হয়েছে কিনা। হলের ভেতরে গিয়ে দেখি তখন অলরেডি হোম শুরু হয়ে গেছে, মানে বেশ কিছুক্ষণ আগেই যা মনে হলো শুরু হয়েছে, তাই এই সুযোগটাও ছাড়িনি। নবমীর হোমও আমি অনেক বছর পর দেখছি, তাই সেই ক্লিপিংটাও নিলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। হোম দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধেবেলা রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়েছিলাম আবার ঠাকুর দেখতে যাব বলে। আর এই যে এটা হচ্ছে মামামের নবমীর দিনের সন্ধেবেলার লুক। এই ড্রেসটা এবারে ওর পাপা ওকে দিয়েছে। এই জায়গাটায় প্রচুর ভিড় ছিল। এটা হলো এখানকার একটা বড় মার্কেট, মানে এখানে সবজি থেকে শুরু করে ফুল সব কিছুই পাওয়া যায়। আর এখানে কর্ণাটিকারা দশমীর দিন করে আয়ুধ পূজা। আয়ুধ পূজা হচ্ছে আমাদের যেমন বিশ্বকর্মা পুজো হয়, ওরকমই কর্ণাটিকারা এখানে দশমীর দিন আয়ুধ পূজা করে। এই যে চলে এসেছি আমরা বর্ষার মহাপুজোতে। এই পুজোটা ব্যাঙ্গালোরে যত দুর্গা পুজো হয় তাদের মধ্যেও ভোট হয়, তো সেই ভোটে কোনো না কোনো পজিশনে তো প্রত্যেক বছর থাকেই। আর এইখানে যা ভিড় হয়, মানে মনেই হয় না যে আমরা ব্যাঙ্গালোরে আছি। একদম আমাদের কলকাতার ফিলিং পাওয়া যায়, মানে অলমোস্ট ম্যাডক স্কোয়ারে যেরকম ভিড় হয় ওরকমই মনে হয় যেন ওখানেই পৌঁছে গেছি। এই বছর ওনাদের থিমটা কী ছিল জানি না, তবে আগের বছর, মানে যারা আমার আগের বছরের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে আগের বছর ওদের থিম ছিল ভিক্টোরিয়া। আর এই বছরও ওনাদের মণ্ডপের ভেতরে সাজসজ্জা ছিল অপূর্ব। বিভিন্ন ধরনের পেন্টিং ছিল। ভিডিওতে পুরোটা জাস্টিস হচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল।
আর প্রতিমা ছিল একদম সাবেকি সাজে। এখানে মায়ের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম সামনে থেকে, কিন্তু ওখানে যারা ভলেন্টিয়ার ছিলেন তারা এত তাড়াহুড়ো করছিলেন। আর মজার ব্যাপার, ওনারা ছিলেন লোকাল এখানকার, মানে কর্ণাটিকা। ওনারা ইংলিশ তো কম, ওনাদের ল্যাঙ্গুয়েজেই আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছিলেন। তো আমার এত হাসি পাচ্ছিল, আমি শুধু ভাবছিলাম বাইরেটা তো ম্যাডক স্কোয়ার লাগছিল, কিন্তু মণ্ডপের ভেতরটা আমার কলকাতার অনেক বড় বড় পুজো মণ্ডপের কথা মনে পড়ছিল। কারণ সেখানেও মণ্ডপের ভেতর ঢুকে ফোন অন করতে না করতেই বেরিয়ে যান বলে সবাই তাড়া দেয়। তো সেই মিলটাই আমি খুঁজে পাচ্ছিলাম। মণ্ডপ থেকে বেরিয়েই দেখি তখন ওনাদের কালচারাল প্রোগ্রাম চলছে। এটা কোনো বাচ্চাদের একটা ব্যান্ড ছিল, রেন ড্রপস নামে। বর্ষার মহাপুজোটাও বিশাল বড় মাঠের মধ্যে হয়। তো সেখানে এক সাইডে মায়ের মণ্ডপ থাকে আর একটা সাইড থাকে পুরো ফুড কোর্ট, বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে। মানে আমরা বাঙালিরা যে ধরনের খাবার পছন্দ করি সেরকম বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই, চাইনিজ, তারপর পাপড়ি চাট, ফুচকা, মানে কি নেই, প্রচুর খাবারের স্টল থাকে। আমরা ফার্স্টে সবকটা স্টল মোটামুটি ঘুরে নিয়েছিলাম, তারপর দেখছিলাম কোথায় একটু কম ভিড় আছে, কারণ এত ভিড়ের মধ্যে কিভাবে খাবো আর কিভাবেই বা খাবার অর্ডার করব। তো এখানেই এই কাউন্টারটা থেকে কোনো মতে একটা চিকেন রোল অর্ডার করা হয়। আর আমার একটু মিষ্টি মানে পাপড়ি চাটের ক্রেভিংই হচ্ছিল, তো আমি এখানে দেখলাম এই স্টলটা একটু মোটামুটি ফাঁকা আছে, তো এখান থেকে আমি একটা পাপড়ি চাট অর্ডার করেছিলাম। আর এই যে এখানে আমার পাপড়ি চাট রেডি করছে, তারও একটা ছোট্ট ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের চিকেন রোল আর পাপড়ি চাট। নবমীর দিন ওখানে সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট ছিল। আমি আগে থেকেই জানতাম, কিন্তু টাইমিংটা ঠিক জানতাম না। আর আমি ভাবতেই পারিনি যে আমরা যেই সময়ে যাব তখনই ওনাদের কনসার্ট শুরু হবে। তোমাদের জন্য থাকলো কিছু কিছু ক্লিপিং। হ্যাঁ, পুরো গানের ভিডিওগুলো দিতে পারছি না, কারণ না হলে আবার ইউটিউব থেকে কপিরাইট পড়ে যাবে। এই নব ফাল্গুনের দিনে জানে সে কি আমার কুড়ির গান কবে, সে কি আমার কুড়ির গান কবে কথা গানে গানে জানে যদি ছাড়ে নাই চিনি গো শিখি চন্দনিয়া গুনগুনায়, চন্দনিয়া গুনগুনায় কभी तो चंचल है तेरा देखो ना मिलन की बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे এই যে বেশ কিছুক্ষণ ওখানে থেকে কনসার্ট দেখে আমাদের আর বেরোতে ইচ্ছাই করছিল না, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল আর রাত হয়েই যাচ্ছিল। আর একবার আমাদের বাড়ির সামনের পুজো যেটা বঙ্গদল, ওখানেও যাওয়ার ছিল,
কারণ ওখানেও নবমীর দিন ডান্ডিয়া নাইট ছিল। আর আগের বছর বঙ্গতলের গ্রাউন্ডে একটা খুব ভালো বিরিয়ানির দোকানের স্টল ছিল, তো সেইটার জন্য যাওয়ার ছিল। আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। বর্ষার ওখান থেকে বেরিয়ে তো প্রচুর জ্যাম। এই রাস্তাটা আগের বছরেও প্রচুর জ্যাম ছিল, এই বছরেও সেম কন্ডিশন। কিছুটা যাওয়ার পর তারপর রাস্তাটা ফাঁকা হয়। এই যে আমরা চলে এসেছি বঙ্গদলের গ্রাউন্ডে, কিন্তু দুঃখের ব্যাপার হলো আগের বছরে যে বিরিয়ানির স্টলটা থেকে আমরা নিয়েছিলাম সেই স্টলটা ওনারা ওই দোকানটা এবারে ওনারা দেননি ওখানে। যদিও আমরা ওনাদের দোকানটা চিনি, কিন্তু সেটা আবার অন্য দিকে, তো সেই জন্য বাধ্য হয়ে একটা নর্মাল ওখানে একটা অন্য স্টল থেকেই আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম প্যাক করিয়ে। আর এইখানে তখন হচ্ছে ডান্ডিয়া নাইট। একজন ডিজে আর্টিস্ট এসেছিলেন, উনি গানগুলো প্লে করছিলেন আর সবাই এখানে ডান্ডিয়া করছিল। এই বছর ডান্ডিয়াটাও ফ্রি ছিল না এখানে, ওটার জন্য রেজিস্ট্রেশন চার্জেস ছিল। তো যারা এখানে ডান্স করছিল তাও সবাই নিশ্চয়ই রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলেন। তো আমরা জাস্ট দেখতে এসেছিলাম, তো আমি একটু ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম। ডান্ডিয়া নাইট দেখতে এসে একবার মায়েরও দর্শন করিয়ে দিলাম সবাইকে। এখানটা তখন একটু ফাঁকাই ছিল, সেজন্য সবাই ওখানে ফটো তুলছিল। আমিও বেশ সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। Everybody say আজকের ভিডিওটা এটুকুই থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা, বাই।